অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে কিন্তু একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে সংসার করার জন্য। আমিও কিন্তু তেমনই অনেক স্বপ্ন, অনেক আশা নিয়েই শ্বশুরবাড়িতে এসেছিলাম। আমার কিন্তু পরিপূর্ণ বয়সে বিয়ে বিয়ে হয়েছে, একদম ছোট বয়সে বিয়ে হয়নি যে আমি কিছু বুঝবো না, কিছু শুনবো না, এরকম কিন্তু নয়। অনেকে আছে না যে জোর করে বিয়ে দেওয়া হয়, অল্প বয়স থাকে, বাবা মা জোর করে বিয়ে দিয়ে দেয়, তাদের ইচ্ছা থাকে না, তো তা সত্ত্বেও কিন্তু বিয়ে দেওয়া হয়। তারা কিন্তু কখনোই দেখবে সংসারে মন বসাতে পারে না। কেন কি তাদের মনের মধ্যে যে ভাবনা চিন্তাটা থাকেই না যে আমি শ্বশুরবাড়ি গিয়ে কাজ করব, সংসার করব, কিন্তু হঠাৎ করেই তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে মেয়েদেরকে যদি একটু সময় দেওয়া হয় না, একটু বোঝার সময় দেওয়া হয়, তার মনের মধ্যে মানে একটা স্বপ্ন জাগানো হয় যে তাকে শ্বশুরবাড়ি যেতে হবে, তারপরে তাকে সংসার করতে হবে, তারপরে গিয়ে তাকে একটা বয়সে গিয়ে বিয়ে দিলে তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না। তখন কিন্তু একটা মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, যদি শ্বশুরবাড়ির লোকজন ভালো হয়। আমারও কিন্তু বিয়েটা সেরকম বয়সে হয়েছিল, একদম অল্প বয়সে কিন্তু আমার বিয়ে হয়নি। একদমই ঠিকঠাক বয়সে আমার বিয়ে হয়েছিল। আর আমি কিন্তু আগে থেকেই মানে মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম যে আমাকে এখন শ্বশুরবাড়ি যেতে হবে, সেখানে গিয়ে সংসার করতে হবে, সবার সঙ্গে মানিয়ে নিতে হবে, আর ভালোভাবে সংসার করতে হবে। তারপরে কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল। তো যাই হোক, তোমরা তো এখন দেখতেই পাচ্ছ যে আমি কতটা সংসারী হয়েছি আর কতটা ভালোভাবে সংসারটাকে করছি। তবে সংসার করতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে, আর এই সংসারটাকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর সংসারটাকে যদি ভালোবাসা না যায় তাহলে কিন্তু সংসারের কাজকর্মগুলোকেও কিন্তু ভালোবাসা যায় না। দেখবে তুমি যদি সংসারটাকে না ভালোবাসো তাহলে সংসারের কাজকর্মগুলো করতে কিন্তু একদমই ভালো লাগবে না। আগে সংসারটাকে ভালোবাসতে হবে, তারপরে সংসারের লোকজনগুলোকেও কিন্তু ভালোবাসতে হবে। তো আমি কিন্তু আমার সংসারটাকেও ভালোবাসি, তার সঙ্গে সঙ্গে কিন্তু সংসারের লোকজনকেও খুব ভালোবাসি। তো সংসারের লোকজন বলতে শুধু তো আমার হাজবেন্ড আর আমার মেয়ে, তবে এরাই আমার কিন্তু পৃথিবী, আর এদেরকে কিন্তু আমি খুব ভালোবাসি। আর সেই জন্য কিন্তু হাসি মুখে এই সংসারটা করতে পারছি। এত কাজকর্ম করি সকাল থেকে রাত অবধি, এতে করে কিন্তু আমার কষ্ট হয়, কিন্তু কখনো রাগ হয় না বা বিরক্তি হয় না বা করব না এরকম কোনো কিছু কিন্তু মনের মধ্যে আসে না। তো সেই জন্য দেখো, আর কাজ করলে কিন্তু সবারই কষ্টটা হয়, এটা তো আর কেউ নিতে পারবে না বলো। সকাল থেকে রাত অবধি যদি এই সংসারের পেছনে খাটি, তাতে করে তো আমারও একটা শরীর, আমি তো আর মেশিন নই বলো। কষ্ট হয়, তবে ওই যে বললাম, রাগটা কিন্তু হয় না। তো যাই হোক, রোজকার মতন কিন্তু আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে উঠোনে এসেছি। আর এই যে চিপচিপ করে মাঝে মাঝেই বৃষ্টি হয়ে যাচ্ছে রোজই, তাতে করে কিন্তু উঠোনে না কাদা হচ্ছে না, তবে প্রচুর পরিমাণে স্লিপ হচ্ছে। মানে ভয় লাগে জানো তো উঠোনে পাড়া দিতে, যখনই এই যে বৃষ্টি হয় তখনই উঠোন নামতে না অনেক ভয় লাগে। আর এরকম বৃষ্টিতে না উঠোনটা কেমন একটা নোংরাও হয়ে যায়। তো সেই জন্যই আগে দেখো আমি ঘরের সামনে যে ফুল গাছগুলো থাকে সেগুলোকে কিন্তু আজকে পরিষ্কার করে নিলাম। কেমন একটা লাগছিল জানো, মাঝে মধ্যে এগুলো যদি নোংরাও না হয় তবুও যদি একটু পরিষ্কার করে ফেলা যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো ওইটা পরিষ্কার করে তারপরে কিন্তু পুরো উঠোনটা আমি টুকটুক করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন এই যে একটু একটু তো কাদা আছে, পুরো তো শুকনো নয় উঠোন, ঝাড় দিতে না ভীষণ কষ্ট হয়, অনেক দেরি লাগে। মানে ওই যে টুকটুক করে ঝাড় দিতে হয়, খুব তাড়াতাড়ি ঝাড় দেওয়া যায় না, যেহেতু হালকা হালকা জল থাকে, কাদা থাকে, সেই জন্য। তবুও ঝাড় দিলে না, ঝাড় দেওয়ার পরে কিন্তু উঠোনটা অনেক সুন্দর লাগে। আর এখন একটু ঘরের সামনে না জল দিয়ে দেব, ভেবেছিলাম আজকে ঘরটা মুছবো, তবে কি মোছা হবে কিনা বলতে পারছি না। কেন কি এই যে বৃষ্টি হচ্ছে, তারপরে আজকে অনেক কাজবাজও রয়েছে আমার, দেখি যদি সময় পাই তাহলে না পরে মুছে ফেলবো। তবে এখন আর মুছছি না, এখন শুধু ঘরের সামনেটাই কিন্তু মুছে নিচ্ছি। যদি পরে আর কি স্নান টান করার পরে আর কি দুপুরের দিকে যদি সময় পাই তাহলে আমি ঘরটা ভাবছি মুছে নেব। আর এখন এই যে আমার কিছু বাসন মাজা হয়ে গেছে, আর এখন যে এই যে আমার মশলার কৌটোগুলো থাকে এগুলোকে না একটু পরিষ্কার করে নিচ্ছি। কদিন ধরে দেখছি না রান্না করতে গেলেই কেমন হাতে একটা চিপচিপে লাগছে, এগুলো ধরলে পরেই মানে একটু তেল ছিটে পড়ে মানে নোংরা হয় মাঝে মাঝে, এগুলোকে কিন্তু সুন্দর করে আমি স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নিই। এতে করে কিন্তু রান্না করতে গেলে এগুলো যখন হাত দিয়ে ধরবো না, খুব ভালো লাগে জানো তো। তো সেই জন্য ভালো করে এখন এই যে পরিষ্কার করতে বসে পড়েছি। মনমন্দি ভাই, তুমি কিন্তু আমাকে ভুলেই গেছো। অনেক দিন হলো কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলো না, আমাকে কমেন্টস করো না, ভিডিওগুলো দেখো কি না সেটা কিন্তু আমি জানি না। তবে এই যে হঠাৎ করেই দেখছি তুমি আমাকে একটা কমেন্ট করেছো, আর তুমি বলেছো বুনু ভিডিওটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ দি ভাই।
আর তুমি আমার কাছে জানতে চেয়েছো ওই যে পুজো দেওয়ার সময় আমি যে সর্ষের তেলটা আমি প্রদীপে ইউজ করি ওটা আমি নারকেল তেলের বোতলের মধ্যে রেখেছি। তবে নারকেল তেলের বোতলের মধ্যে আমি সর্ষের তেল কী করে রাখলাম এটা তুমি জানতে চেয়েছো। তবে এইটা তুমি প্রশ্ন করনি, এই প্রশ্নটা মানে জেঠিমা করেছে, তোমার মা। তো তোমার মাও নাকি আমার ভিডিও দেখে আর আমার পরিবারটাকে অনেক ভালোবাসে। অনেক অনেক ধন্যবাদ জেঠিমাকে। আর হ্যাঁ দিভাই, তোমার প্রশ্নটার উত্তরটা আমি দিই। তুমি একটু চেষ্টা করবে, ওই মুখটা ধরে টান দেবে, দেখবে ওটা খুলে গেছে, ওটা খোলা যায়। আর ওটা কিন্তু খুলতে আমিও পারি না, ওটা কিন্তু আমার হাজবেন্ডই আমাকে খুলে দেয় আর তেলটা কিন্তু ওই ভরে দেয়, জানো তো। তো আমিও অনেকবার চেষ্টা করেছি খোলার, আমিও খুলতে পারি না। তবে একটু জোরে টান দিলে খুলে যায়, তো সেটা কিন্তু হাজবেন্ডই করে। তুমি একবার ট্রাই করে দেখতে পারো, ওটা কিন্তু খোলা যায়। মশলার কৌটোগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে আমি কিন্তু রোদে দিয়ে এসেছি শুকাতে। ওইগুলো শুকিয়ে গেলে তারপরে ঘরে নিয়ে সাজিয়ে রাখবো। আর এখন কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এগুলো কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, বেশ সুন্দর ভিজে গেছে। আর এগুলোকে এখন কেচে নিচ্ছি। আর জামা কাপড়গুলো কেচে আমার কিন্তু স্নানও হয়ে গিয়েছে। আর স্নান করে তারপরে এগুলোকে মেলে দিচ্ছি। আজকে জানো তো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কি বলবো, এখন কিন্তু রোজই মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বোধহয় প্রপারলি রোদ এখন আর পাওয়া যাবে না, কবে পাওয়া যাবে তার ঠিক নেই। কেন কি এখন তো বৃষ্টির সময়, তো এখন তো বৃষ্টি হবেই। তবে এই যে বৃষ্টির ফাঁকে ফাঁকেই কিন্তু জামা কাপড়গুলো নেড়ে নেড়ে কিন্তু আমাদেরকে শুকাতে হবে। জামা কাপড় তো কাচতেই হবে, যেহেতু প্রত্যেকটা দিন আমাদের জামা কাপড় পরতে হচ্ছে, সেহেতু ঝড় হোক বৃষ্টি হোক সেগুলো তো কেচে দিতেই হবে, না হলে তো অনেক জামা কাপড় জমে যাবে। সুলতানা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তুমি ঘরের জন্য কিছু কেনো না, তোমার ঘরটা খুব সুন্দর, তুমি কিছু কিনে নাও, আরও কিছু দিয়ে ঘরটাকে সাজাও, আরও ভালো লাগবে। তো বুনু তুমি আমাকে একটু বলে দাও না কি কি কিনবো আর কিভাবে ঘরটাকে সাজাবো, তাহলে না আমার একটু ভালো হয়। তোমরা একটু বলবে আমাকে, আমার না খুব ঘর সাজাতে ভালো লাগে। তবে আমিও তো মাঝে মাঝে বুঝে উঠতে পারি না কোথায় কোনটা রাখবো, কোনটা কিনলে আমার ঘরে ভালো লাগবে। কেন কি আমার ঘরটা তো অতটাও নতুন নয় বা ভালো নয়, সেটা তোমরা সবাই জানো। কারণ কি এটা অনেক দিনকার পুরনো ঘর, সেজন্য বুঝে উঠতে পারছি না যে আমি কি দিয়ে ঘরটা সাজাবো। তো বুনু তুমি যখন এই কথাটা বলেছই, তবে তুমি একটু আমাকে অবশ্যই বলবে যে আমি কি জিনিসগুলো কিনবো আর জিনিসগুলো কেমন করে সাজাবো। তোমরা যেরকম করে আমাকে বলবে আমি কিন্তু সেইভাবেই আমার ঘরটাকে সাজাবো। এতদিন তো নিজের ইচ্ছায় ঘরটাকে সাজিয়েছি, একার মতে ঘরটাকে সাজিয়েছি। কেন কি হাজব্যান্ডও কিন্তু আমাকে একটু হেল্প করে না, কেন কি এ বিষয়ে ওর কোনো নলেজ নেই। মানে আমি যেরকম করে সাজাবো ও তাতে না করবে না, তবে ও আমাকে কিছু মানে সাজেশনও দিতে পারবে না। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি কি করে সাজাবো, ঠিক আছে তো। আর এই দেখো এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, যেহেতু রান্নাঘরে আজকে ওই যে মশলার কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে তো এখন সাজাতে হবে। সেই জন্য আগে এই টেবিলটাকে না ভালো করে পরিষ্কার করে নিলাম, যেহেতু এগুলো নামিয়েছিলাম সেহেতু আর এই সুযোগটা ছেড়ে দিলাম না। আমি ভালো করে টেবিলটাকে পরিষ্কার করে দিলাম, তারপরে এখন এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। একটা সুন্দর পরিপাটি সংসার গড়ার জন্য কিন্তু ঘরবাড়িটাকেও গোছানো অনেক জরুরি। কেন কি এই যে গোছানো গাছানো ঘরবাড়ি কিন্তু নেগেটিভ এনার্জি দেয় শরীরে। আমাদের মধ্যে মিল অনেকটা আছে, আর সেই জন্য আমি ঘরবাড়িটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি, যাতে কিন্তু আমরা শান্তিতে একটু বসবাস করতে পারি। আর একটা জিনিস দেখবে, তুমি বাইরে থেকে হাজারো খাটাখাটনি করে এসে যদি ঘরের মধ্যে আসো আর ঘরে এসে দেখো যে ঘরটা অনেক সুন্দর করে গোছানো রয়েছে, তাহলে কিন্তু ক্লান্তি অনেকটাই কেটে যায়। আর সারাদিন ক্লান্তির পরে যখন ঘরে এসে দেখবে যে ঘরগুলো অগোছালো রয়েছে, মানে দেখতে ভালো লাগছে না, তখন কিন্তু নিজেরও অনেকটা ক্লান্তি আরও বেড়ে যাবে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে। রান্নাঘরটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। কেন কি দিনের অধিকাংশ সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কাটে, আর মেয়েদের কিন্তু সবথেকে প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর। তো সেই ঘরটাকে যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলাম তাহলে আর কি বলো তো। আর বিশেষ করে আমাদের খাবার বেশিরভাগ জিনিস কিন্তু রান্নাঘরে থাকে, আর সেই জন্যই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা বেশি জরুরি।
চুমকি বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিভাই তুমি না অনেক রোগা হয়ে গেছো গো, নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ গো বুনু, সেটা তো আমিও বুঝতে পারছি, আমি না 3 কিলো ওয়েট কমে গেছি। তো সেটা দেখে আমার ভীষণ মন খারাপ লাগছে। কেন কি, যেখানে আমি একটু বাড়ানোর চেষ্টা করছিলাম সেখানে আবার 3 কিলো ওয়েট কমে গেল। কবে এই 3 কিলো ওয়েট আবার বাড়াবো, তারপর আবার গিয়ে আরও বাড়াবো, সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তবে তোমরা বলো তো কী করে আমি একটু মোটা হব? আমি তো খাওয়া দাওয়া ঠিকঠাকই করছি, তবে কেন এরকম রোগা হয়ে যাচ্ছি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, কী করব বলো তো, আমার কিছু করার নেই। এবার জানি না শরীরের ভেতরে কোনো কিছু বাসা বাঁধছে কি না, মানে কোনো রোগের কথা বলছি সেই জন্য কি রোগা হয়ে যাচ্ছি, নাকি সংসারে এত খাটাখাটনি এত টেনশনে রোগা হয়ে যাচ্ছি, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। আর এখন দেখো আমি কয়েক বোতল জল ভরে রেখে দিচ্ছি। তবে মজার ব্যাপার কি হয়েছে জানো তো, সকাল থেকে তো আমি খুব সুন্দর করে ব্লগটা শুরু করেছিলাম, ভেবেছিলাম খুব সুন্দর করে আজকে রথের দিন ব্লগটা ভালো করে তৈরি করে তারপরে সন্ধ্যার সময় রথ দেখতে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হঠাৎ করেই না আমার বোন ফোন করেছে, মানে আমার মাসির মেয়ে ফোন করলো, ওরা আজকে আমাদের বাড়িতে আসবে। মানে ওরা বেরিয়েও পড়েছে, বেরিয়েই তারপরে আমাকে ফোন করেছে, ভাবো তাহলে। তো আমি কিন্তু আগে থেকে জানতাম না, তো সেই জন্য সকাল থেকে কিন্তু সুন্দর করে ব্লগটা শুরু করেছিলাম। তবে ওরা মানে এলে পরে আমি তো আর কাজকর্ম সেভাবে করতেই পারবো না, তো ওরা এসেও পড়েছিল। তো তারপরে আমি না আর সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, ওদের সঙ্গে অনেক গল্প করেছি। মানে মাসি এসেছে, মেসো এসেছে আর আমার বোন এসেছে। মাসিরা আসার পর থেকে কিন্তু আমি আর একটু ভিডিও শ্যুট করতে পারিনি, অনেক গল্প ওদের যত্ন এসব করতে করতে কিন্তু আমার সময় কেটে গেছে। তো মোবাইল বের করে ভিডিও করার মতন সময় আমার কাছে একটুও ছিল না, কেন কি দুপুরবেলা আবার রান্নাবান্না করতে হবে সেই জন্য। তো তারপরে যখন ওরা ফোন করলো তখন গিয়ে হাজব্যান্ড আবার বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো। তবে মাছটা রান্না করা হয়নি, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। মাসি বলল এখন এত কিছু করতে হবে না, অনেক লেট হয়ে যাবে। আবার মাসি কিন্তু এই মাংস মাছ এগুলো খায় না, আগে খেত কিন্তু এখন ওনার ভালো লাগে না খেতে। ওই যে মানে একটা সময় পরে না এগুলো আর ভালো লাগে না বলে, তো সেই জন্য খায় না। তো কি করব, মাসির জন্য ডাল করেছি, তো ডালটা আগেই করা হয়ে গেছে। তবে আমরা তো মাংসও খাবো আবার ডালও খাবো, তবে মাসি কি শুধু ডাল দিয়ে খাবে বলো তো? সেই জন্য ঘরে কালকে কচু শাক আনা ছিল, তো সেটাও রান্না করে নিচ্ছি। আর মাসি কিন্তু কচু শাক খেতে ভীষণ ভালোবাসে, আর বলছে আমি না 1-1.5 বছর হয়ে গেল কচু শাক খাইনি, আমার অনেক খেতে ইচ্ছা করছিল। তো ভালোই হলো, আমি কিন্তু সেটাই রান্না করে দিতে পেরেছি, আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। আর এইদিকে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি, আর এইদিকে আমি কচু শাকটাও বসিয়ে দেবো। আর খুব তাড়াতাড়ি করে রান্না করছি জানো তো, মাসিরা খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়, মানে ওই 1:30-1:30টার মধ্যে কিন্তু মাসিরা খেতে বসে যায়। তবে আমাদের তো রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, তবে আজকে সেই জন্য একটু তাড়াহুড়া করছি। তবে এত কিছু গুছিয়ে একা হাতে রান্না করতে না একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এদিকে মাসি যদি অসুস্থ না হতো, মাসি কিন্তু আমাকে অনেক কিছু গুছিয়ে দিত। তবে মাসিও না অসুস্থ, মাসিও এখন একটা কাজকর্ম করতে পারে না। তবে মাসি এতদূর আসার কোনো কথা ছিল না, তবে মাকেই একটু দেখতে এসেছে, বলছে আমার ভালো লাগছে না দিদিকে না দেখতে পেরে, সেই জন্যই চলে এলাম অসুস্থ শরীর নিয়ে। তো বোনদের ব্যাপার বুঝতেই তো পারছো, তো সেই জন্যই মাসি এসেছে। তো সেই জন্য আমাকে আর কে হেল্প করে দেবে, বোন একটু করছে, তবে ও তো অত কাজবাজ করে না, সেই জন্য ও কিন্তু অতটা কাজ করতে পারে না। তো সেই কারণেই না আমার পর একটু চাপ পড়ে গেছে। আর হাজব্যান্ডও বাড়ি নেই, ও আবার পড়াতে গেছে, তো সেই জন্য সমস্ত কিছু আমাকেই কিন্তু গুছিয়ে করতে হচ্ছে। আর এই সমস্ত কিছু রান্নাবান্না করে আমার না ভিডিও এডিটিং করতে একদমই ইচ্ছা করেনি। ভেবেছিলাম কি যে এই যে ভিডিও করলাম এটা এডিটিং করে কিন্তু কালকে ছাড়বো, কিন্তু দেখবে একদিন কিন্তু আমি মিস করেছি, ভিডিও দিইনি। মানে আমি না এডিটিং করতে মানে একদম ভালো লাগছিল না, ভিডিও আমার করাই ছিল, তবে এডিটিং করার ভয়ে আমি আর ভিডিওটা ছাড়তে পারিনি। ভীষণ কষ্ট হয়ে গেছিলো জানো তো, সমস্ত কিছু রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে তারপর আবার এই যে সমস্ত মাজা ঘষা, তারপর রান্নাঘর পরিষ্কার, এগুলো করতে করতে ভীষণই কষ্ট হয়ে গেছিলো। তারপর আবার মাসিদের সঙ্গে একটু গল্প করছিলাম, তাই জন্য। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।